স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। 2014 সালে যুক্তরাষ্ট্রের রিজভি আহমেদ নামে এক ব্যক্তি শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথম নজরে আনেন। জয়ের নামে থাকা হংকং ক্যামন্স আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ এখনো দেখানো হয়নি। রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা এবং তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান মোহাম্মদ তাজুল ইসলাম। গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপরই পলাতক হাসিনাকে দেশে ফেরাতে এবং তার অবস্থান জানতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন পাঠিয়েছে বাংলাদেশ। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থাৎ পুলিশের IGP অফিস এটা বলতে পারবে। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবে। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার প্রস্তাব করবে সংবিধান সংস্কার কমিশন। ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। জানান, সংস্কারে বিশেষভাবে বিবেচনায় থাকছে তরুণদের সংসদে অংশগ্রহণ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, সংসদে তরুণ নেতৃত্ব বাড়ানো দরকার, তবে সংসদ সদস্য হতে তরুণদের জন্য যে বয়সসীমা আছে তা কমানো দরকার। এ ব্যাপারে বয়সসীমা শিথিল করা সহ আরও কিছু সুনির্দিষ্ট বিষয় সুপারিশ থাকবে বলে জানান আলী রিয়াজ। 7 জানুয়ারি সরকারকে সুপারিশ জমা দেবে সংবিধান সংস্কার কমিশন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার এবং তার একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার। বিশেষ করে সংসদ সদস্য হওয়ার যে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। যে কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে যেন একচ্ছত্রভাবে কোনো দলের আধিপত্য জনগণের অধিকার এবং জনস্বার্থ বিরোধী কোনো রকম আইনি প্রক্রিয়ার মধ্যে না দিতে পারে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে এক সেমিনারে একথা বলেন তিনি। Peace and order will not be possible in Myanmar. রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যালে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইলোজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। Shared perspectives of Japan and Bangladesh. আবারও অস্থির ডলারের বাজার। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দরে ডলার মিলছে না কোনো এক্সচেঞ্জ হাউসে। কালোবাজারের প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। রবিবার রাজধানীর ফকিরাপুলের এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে দেখা গেছে ডলার বিক্রি প্রায় বন্ধ। ক্রোনেল প্যাক পদ্ধতিতে এসব এক্সচেঞ্জ হাউসের প্রতি ডলার কেনার কথা 120 টাকা 50 পয়সা দরে। বিদেশগামী যাত্রী বা বৈধ ক্রেতার কাছে তা বিক্রি হওয়ার কথা 121 টাকা দরে। তবে বাস্তবতা হলো কেন্দ্রীয় ব্যাংকের এ দরে বাজারে মিলছে না ডলার। বাড়তি টাকা দিলে প্রতি ডলার কেনা যাচ্ছে 128 টাকা করে। প্রমোদনা ওদের বেড়ে গেছে, ওখান থেকে ওরা পাঠাইতে পারে আরো বেশি দামে। আমাদের এখানে যে দাম চলতেছে এই দামে আমরা এখন কিনতেও পারতেছি না।
এই পর্যন্ত কোনো কাস্টমার বিক্রি করতেও আসে না, কিনতেও আসে না, বসে আছে একা একা। খোলা বাজারের এ অস্থিরতার ছোঁয়া লেগেছে ব্যাংকেও। বাজার চড়া হওয়ায় ব্যাংকগুলোতেও দেখা দিয়েছে ডলার সংকট। এতে করে বিপাকে পড়েছেন আমদানিকারকরাও। সংকট উত্তরণে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার দাবি এক্সচেঞ্জ হাউসগুলোর। আমাদেরকে ধরে রাখা হয়েছে একটা দামে, আমরা রিপোর্ট করতেছি একটা দামে, কিন্তু মার্কেটে আমরা ডলার পাচ্ছি না, চলে যাচ্ছে কালো বাজারে। যারা রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করতেছে, যারা বিভিন্ন অফিসের বিভিন্নভাবে অবৈধভাবে অফিস নিয়ে ব্যবসা করতেছে, তাদের কাছে চলে যাচ্ছে। আমরা আমাদের ব্যবসা হারাচ্ছি এক কথায়। এক্সচেঞ্জ হাউসগুলো বলছে কালো বাজারে বাড়তি দামের কারণে বৈধভাবে ডলার বিক্রি করছে না কেউই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রূপগঞ্জের পূর্বাঞ্চলে পুলিশের চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুনতাসিম মাসুদ নিহতের ঘটনায় 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অবস্থান নেন মুনতাসিমের সহপাঠী এবং স্বজনরা। ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন এবং সহপাঠীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুনতাসিম মাসুদ নিহতের ঘটনায় 3 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে রবিবার সকাল 10টায় কঠোর নিরাপত্তায় 3 আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন ও তার 2 বন্ধুকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 5 দিন করে রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই, তারা মাদকাসক্ত ছিল। তাদের আয়ুর প্রার্থিত 5 দিনের পরিবর্তে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক। এদিকে ঘটনার ন্যায় বিচারের দাবিতে জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুনতাসিম মাসুদের সহপাঠী সহ স্বজনরা। মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো, যেন এইরকম আর এই ধরনের কাজ না হয়। এই হত্যা মামলার যাতে সুষ্ঠু বিচার হয়, আমরা এটাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা, এবং আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয় এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাঞ্চল উপশহরের 300 ফুট সড়কে প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুনতাসিম মাসুদ মারা যান। গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহাব। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেপ্তার সহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহত শিক্ষার্থী সহপাঠীরা। এ সময় বক্তারা শিগগিরই ঘাতক চালককে গ্রেপ্তারের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান। গতকাল বন্ধুদের সাথে বাইসাইকেলে করে সাভার সিআরপিতে ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশের সড়কে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয় সরকারকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ঠিকানা পরিবহনের ওই বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক এবং হেলপার। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হবেন, প্রবাসে থাকা বাবাকে ফিরিয়ে আনবেন বাড়িতে, হাল ধরবেন পরিবারের। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র শিহাবের। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। এদিকে নিহত এবং আহতদের তালিকা চূড়ান্ত করে সরকারের নির্দেশনা মোতাবেক সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফিউদ্দিন শাহানা দম্পতির বড় সন্তান শিহাব আহমেদ গত 4 আগস্ট এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন তিনি। সন্তান শোকে বাকরুদ্ধ মা, মানসিকভাবে বিপর্যস্ত বাবা প্রবাসী শফিউদ্দিনও। শিহাবের স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে বাবার পাশে দাঁড়াবার, হাল ধরবেন সংসারের, কিন্তু সে স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল। বেটারও কষ্ট করে লেখাপড়া করে, বেটার যে বড় স্বপ্ন ছিল, বড় সম্পদ, বড় ছেলে সন্তানই মানে বড় সম্পদ, সেই সম্পদই আমরা ছাড়িয়ে গেছি। শিহাবের যমজ 2 সহোদর বড় হয়ে গড়তে চান ভাইয়ের স্বপ্নে দেখা নতুন এক বাংলাদেশের। ভাইয়ার স্বপ্ন আমাদেরকে বলতো, তোমরা পড়াশোনা করে আমার থেকেও মানে বড় একটা হইতে পারো, আমার জানি সম্মান, মা বাবার সম্মান যাতে উচ্চ মাত্রায় হয়, তার জন্য তোমরা চেষ্টা করবা।
আমার ভাই ছিল হলো খুবই সরল ছোটবেলা থেকে দেখতাম যে সে হলো ওই মানুষের কল্যাণে সে সাহায্য করতো। স্বজনদের দাবি শিহাবের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক অন্তর্বর্তী সরকার, চান হত্যাকাণ্ডের ন্যায় বিচার। সরকার যেন অতি তাড়াতাড়ি এই শিহাবের আম্মা এবং ওর 2টা ভাই আছে এদের চলার জন্য এবং চাকরি বাকরি জানি পায়। এদিকে নিহত ও আহতদের তালিকা চূড়ান্ত করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন। জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের যে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকে সরকারিভাবে সকল নিহত পরিবারকে অনুদান প্রদান করা হবে সরকারিভাবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। আমরা তালিকা সম্পন্ন করে সরকারের কাছে পাঠাবো, সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা ওটা বাস্তবায়ন করব। যাদের রক্তে নতুন বাংলাদেশ, তাদের রক্তের ঋণ পরিশোধে স্বীকৃতি আসুক শহীদের। পরিবারগুলো পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা বলেন, দল করতে গিয়ে গবেষণা থেকে দূরে চলে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের আগেই দক্ষতা বাড়ানোর উপরও জোর দেন তারা। শিক্ষকদের দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে ক্ষমতা প্রদর্শন সহ নানা সমস্যা বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু সবচেয়ে গুরুতর গত 1.5 দশকে শিক্ষক নিয়োগে অনিয়ম। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেই দলীয়করণ, এই কারণে প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু হওয়ার পথে বিশ্ববিদ্যালয়গুলো। দল করতে গিয়ে গবেষণা থেকে অনেক দূরে শিক্ষকরা। এই অবস্থায় প্রশ্ন উচ্চশিক্ষার মান নিয়ে। উচ্চশিক্ষা বিষয়ে তো আমাদের সবারই কথা হচ্ছে, আমাদের ক্যান্টিনে ভালো খাবার নেই, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে খাবারের ক্ষেত্রে কি একটা ভর্তুকি দেওয়া সম্ভব কিনা? তবে দেশের শিক্ষাঙ্গনে মেধার মূল্যায়ন করা হয় না, মেধার স্বীকৃতি দেয়া হয় না বলেই এইচএসসির পরেই উচ্চশিক্ষার নামে বিদেশ পাড়ি জমায় অনেকে। এ প্রথা বন্ধ করে দেশে উচ্চশিক্ষার পরিবেশ তৈরি করার কথা জানান বক্তারা। শুধু অর্থের দিক থেকে না, মনোযোগ, রিসোর্সেস, সব ধরনের চেষ্টার ইনভেস্টমেন্টটা করেন, তাহলে এখানে পরিবর্তন সম্ভব। ফ্যাশন ডিজাইনকে আমরা 3 লক্ষ টাকা বেতন দিই, তাই আমি বললাম যে আমরাও তো বানাই, তো আপনার ছেলে তো ইংলিশ জানে না, তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো কমিউনিকেশন নাই। অন্যদিকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের টেকনোলজির বিষয়টিও একাডেমিকভাবে গুরুত্ব দিয়ে শেখানো উচিত বলে মনে করেন অনেকে। এর ফলে কর্মক্ষেত্রে প্রবেশের আগেই স্কিলড হবে তারা। একই সাথে ইংরেজিতে দক্ষতা বাড়ানোরও তাগিদ দেন শিক্ষকরা। কর্মসংস্থানে যখন আসছে তারও অনেক আগেই কিভাবে তাদেরকে প্রিপেয়ার করা যায়। শুধুমাত্র নলেজ গেইন করে এসেই কোনো একটা সেক্টরে উইদাউট হ্যাভিং দ্য বেসিক্স অফ টেকনোলজি and soft skill, it will not basically fruitful. আমাদের কোর্স কারিকুলাম বদলাতে হবে, আমাদের এখন যেগুলো আছে ওগুলো থাকলে চলবে না, আমার ইংলিশ জানতে হবে। এ সময় দেশের বাইরে থাকা ভালো শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে মনে করেন কেউ কেউ। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বড় সুযোগ হবে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 1.5 দশক ধরে প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, যেখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে, এবং এটা তো সাময়িক ব্যাপার না, এটা দলীয়করণের ব্যাপারও না, এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয়। এছাড়াও কি করে দেশের উচ্চশিক্ষার মান বৈশ্বিক মানে আনা যায় তার জন্য বিদেশে যৌথ কার্যক্রম চালাতে হবে বলেও মন্তব্য সংশ্লিষ্টদের। বিদেশে গিয়ে আমাদের অনেকে ভালো করেছেন, কিন্তু তাদের মধ্যে অনেকে এই প্রথম আবার ফিরে আসা শুরু করেছেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগের সব নেতাকে অবিলম্বে গ্রেপ্তার এবং দলটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলছে গণ অবস্থান কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ফরহাদ, আপনি জানাবেন কিসের দাবিতে আসলে এই গণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রশাসন কিছু বলছে কিনা? আমরা এই মুহূর্তে আছি কাকরাইলে। আপনি জানেন যে আজকে দুপুর 12:30টায় ইনকিলাব মঞ্চ আসলে তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছিল, কিন্তু এই মাঝখানে কাকরাইল মোড়ে আসলে তারা তাদেরকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আসলে বাধা দিয়েছেন যেন তারা, এই জন্য তারা আসলে কাকরাইল মোড়ে এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। তাদের 3 দফা দাবি জানিয়েছেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের নিরাপত্তা দিতে তারা আসলে বারবার করে বলেছেন, এবং এই এখন পর্যন্ত কেন্দ্র থেকে
ইউনিয়ন পর্যন্ত যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা আসলে তাদেরকে ধরে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন। এছাড়া তারা আরও বেশ কিছু আজকে 3টা পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছেন যে এর মধ্যে যদি উপদেষ্টা বা সরকারি কোনো উচ্চ পর্যায়ের যারা কিন্তু কেউ না আসেন তাদেরকে আসলে তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়ে তারা আসলে এখানে রোডের মধ্যে আসলে তারা শুয়ে পড়ার একটা ঘোষণা দিয়েছেন। আমরা এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আছে আসলে তার সাথে একটু তারা আসলে আরও কি দাবি জানাবেন বা কি বলতে চাচ্ছেন একটু কথা বলবেন যে আসলে আজকে আপনারা এইখানে মূলত কি দাবি নিয়ে আসছেন বা দাবিগুলো কি এবং যদি মানা না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে চাচ্ছেন? দেখুন, আমরা স্পষ্টত 3টে দাবি জানিয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। জুলাই বিপ্লবের সরকার 5 মাস হয়ে গেছে, সে এখনও গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করে নাই এবং সেই সুযোগে প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে পুনর্বাসন করছে। সুতরাং প্রথম দাবি তাদের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি আপনারা দেখছেন ইতিমধ্যে তারা রক্ষী বাহিনীর মতো গুপ্ত হত্যা শুরু করেছে। সুতরাং ছাত্র জনতাকে, জুলাই যোদ্ধাদেরকে গুপ্ত হত্যা থেকে বাঁচাতে, বাংলাদেশকে নিরাপদ রাখতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত যতগুলো সন্ত্রাসী আছে কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে এই জুলাই আন্দোলন যারা করেছে, জুলাই বিপ্লবের জুলাই যোদ্ধাদের প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে যারা সরকারে আছে প্রত্যেক উপদেষ্টারও এখন ভিআইপি প্রোটোকল বন্ধ করে দিতে হবে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। এরপরে যদি কোনো নতুন তথ্য পাই আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই ফরহাদ, আপনার কাছ থেকে নতুন কোনো তথ্য নিয়ে আমরা অবশ্যই দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় মাঝ নদীতে ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল 2 যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটি সম্মুখ ভাগের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত 2টায় মেঘনা নদীর চাঁদপুর এবং বরিশালের সীমান্তবর্তী হিজলা এলাকায় প্রিন্স আওলাদ 10 এবং কীর্তনখোলা 10-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনার পর কীর্তনখোলা 10 ধীরে ধীরে ঢাকায় চলে গেলেও প্রিন্স আওলাদ 10কে মেঘনার চরে নোঙর করে রাখা হয়। পরবর্তীতে বরিশাল থেকে শুভরাজ 9 লঞ্চ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত আওলাদ 10-এর যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে যায়। এদিকে কীর্তনখোলা 10 এবং প্রিন্স অফ আওলাদ 10-এর 4 মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল BIWTA কর্তৃপক্ষ। 3 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। সকালে মুয়াজ বিন নূরকে এজলাসে নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার ভোর 4টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। কুয়ালালামপুরে অনূর্ধ্ব 19 টি20 নারী এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে জুনিয়র টাইগ্রেসরা হেরেছে 41 রানে। ভারতের দিয়ে 118 রানের লক্ষ্যে মাত্র 76 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব 19 যুবা দলের মতো গল্পটা হতে পারত জুনিয়র টাইগার্সদেরও। প্রতিপক্ষ ছিল একই, তবে নারী দলের চিত্রটা হলো ভিন্ন। ফাইনালে পাত্তাই পেল না ভারতের কাছে। কুয়ালালামপুরে ফাইনালে এদিন টস ভাগ্যটা ছিল বাংলাদেশেরই। শুরুটাও হয়েছে দুর্দান্ত। স্কোরবোর্ডে 5 রান যোগ হতেই কামালিনীকে সাজঘরে ফেরান ফারজানা ইয়াসমিন। একই ওভারে সানিলাও ফেরেন ডাক মেরে। তবে ম্যাচের চিত্র পাল্টে দেন ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ওপেনার তৃষা। উইকেট আঁকড়ে থেকে 47 বলে 52 রান করেন তিনি। তৃষা ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে। তৃষার 52 রানের সুবাদে 117 রানের সংগ্রহ পায় ভারত। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। পাওয়ার প্লের আগেই বাংলাদেশ হারায় 2 উইকেট। ইনিংস বড় করার আভাস দিয়েও 18 রানে ফিরে যান ওপেনার ছোঁয়ার পর জুইরিয়া ফেরদৌস 22 রান ছাড়া আর কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা।
জয়ের সুযোগ থাকার ম্যাচে বাংলাদেশের ইনিংস থামে শেষ পর্যন্ত ৭৬ রানে। অথচ ইনিংসের বিরতিতেও ভালো সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। ৩১ রানে ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নেন ২ উইকেট। তবে বোলারদের সে আনন্দ শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হলো লাল সবুজের। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে ৪ ক্রিকেটারের সাথে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও টেস্ট ও টি-20তে স্মরণীয় সাফল্য নিয়ে দেশের মাটিতে পা রাখছে বাংলাদেশ দল। শর্টার ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের ধবল ধোলাই দিয়েছে টাইগাররা। মোট ৪ ধাপে দেশে আসছে মিরাজরা। দ্বিতীয় ধাপে বিকেলে ফিরছেন 7 জন, আর বাকি 2 ধাপ ফিরবেন আগামীকাল। তবে আসছেন না বিদেশি কোচিং স্টাফরা, কাটাবেন বড়দিনের ছুটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।